স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পৌর নির্বাচনে মাঠে নেমে আবারও মাঠে রাজনীতিতে সক্রিয় হতে চাইছে বিএনপি, তাই ভোটের লড়াইয়ে সতর্ক পদক্ষেপ আছে আওয়ামী লীগেও। এসব নিয়ে আজকের আলোচনা আবার টেস্ট। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রণ, আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সুমন চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব আসিফ নজরুল। স্বাগত আপনাদের সবাইকে। জনাব হায়দার আকবর খান রণ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বা সর্বশেষ খবর অনুযায়ী আওয়ামী লীগ 236টি যে পৌরসভা নির্বাচন আছে তার মধ্যে একটি নির্বাচন আসলে স্থগিত করেছে নির্বাচন কমিশন। তো 235টি আসনে সবগুলিতে আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে, তার জোটদের কোনো ইয়ে দেয়নি। বিএনপি 234টি আসন একক প্রার্থী দিয়েছে, দুটি আসন তার শরিক, একটি জাতীয় পার্টির একাংশকে আরেকটি এলডিপির একাংশকে এটি দেওয়া হয়েছে। এই জোটগুলি আসলে মানে কি? ওরা বলে যে ওরা নির্বাচনের জোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট, অথচ চাহিদা সত্য শরিকদেরকে তারা কিছুই ছাড়ে না বড় দলগুলি। সেটিকে আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটা আমাকে করছেন কি জন্য? আমি একজন পর্যবেক্ষক হিসেবে আপনাকে জানতে চাইছি যে বিএনপি বা আওয়ামী লীগের সাথে যে পর্যায়ক্রমে জোটগুলি করে দলগুলি, জোটের সঙ্গে যারা আছে তারা তো আসলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র দল, অনেক মানে সাইনবোর্ড সর্বস্ব দলও আছে। আমি সবকটা নামও বলতে পারবো না, সত্যি কথা বলতে গেলে। এই 14 দলের এবং এই দলের নামও বলতে পারবো না। মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া ওনারাও না, এই জোটগুলির এই বড় দলগুলির সাথে থেকে লাভ কি হয়? মানে যেমন আপনার সাবেক দল ওয়ার্কার্স পার্টি এই জোটের সঙ্গে আছেন এখানে। ওয়ার্কার্স পার্টি তার মন্ত্রিত্ব পেয়েছে, জাসদ একটা মন্ত্রিত্ব পেয়েছে, ঠিক আছে, তার কিছু লাভ আছে। অনেকগুলো আছে যে থাকলাম একটা বড় দলের সঙ্গে থাকলাম, এই হয়তো হতে পারে, আমি ঠিক জানি না। আমি কোনো এই জাস্টিফিকেশন খুঁজে পাই না। আর ওরাও খুব পাত্তা পাওয়ার যোগ্যতা রাখে বলে আমার মনে হয় না সব দলগুলো। জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে এই যে 20 দলীয় যে জোট, সেই জোটের মধ্যে যে 14 দলীয় জোট, আমি যদি আওয়ামী লীগের জোটের কথা বলি, সেক্ষেত্রে অন্য জোটগুলি আসলে অন্য দলগুলির ভূমিকা কি? আসলে আওয়ামী লীগের কি ঠেকা অন্য দলগুলিকে সাথে রাখার? জোটভুক্ত এই রাজনীতি তো আমাদের বেশ কিছু বছর ধরে আমরা দেখছি আর কি। এর আগে তো সাধারণত দলীয় রাজনীতিতেই সবাই যার যার অবস্থান তারা সুদৃঢ় করার চেষ্টা করতেন। তবে একটি বলা যেতে পারে যে এখন যেখানে একটা ডিভাইড আমরা দেখি, একদিকে হলো মুক্তিযুদ্ধের পক্ষের, আরেকদিকে হলো মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের, সেখানে অনেকটা আদর্শগত বা নীতিগত অবস্থান থেকেই কিন্তু এই জোটগুলো অনেকটা সংঘবদ্ধ হয়। আপনি দুদিকেই দেখবেন, আওয়ামী লীগের দিকে যারা আছেন তারা অন্তত একটি জায়গাতে তাদের রাজনৈতিক অনেক অভিন্নতা বা ভিন্নতা থাকলে পরেও কিন্তু একটি জায়গাতে হয়তো তাদের একটা অভিন্নতা আছে, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে ইত্যাদি। আবার অপরদিকে যারা বিএনপির সাথে যে জোট আছে সেখানে কিন্তু দেখা যায় যে তারা আছে অনেকটা এই যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আওয়ামী লীগ এবং অন্যান্য শরিক দল যেভাবে চিন্তা করে সেভাবে হয়তো নাই, কিন্তু তাদের ভিতরেও অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ করেছেন তেমন নেতৃত্ব আছে। কিন্তু বিএনপির সাথে জামাত এবং অন্যান্য যে ইসলামিক দলগুলোর যে একটা সখ্যতা, সেটি রাজনৈতিক নীতির কারণের জন্য। জনাব ইকবাল সুমন চৌধুরী, আমি একটু সরাসরি প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে 13টি যে অন্য দল আছে সেই দলগুলি প্রয়োজনীয়তা এখন ফুরিয়েছে? যেহেতু জাসদের যিনি প্রধান আছেন তিনিও নৌকা মার্কায় নির্বাচন করেছেন, ওয়ার্কার্স পার্টি যিনি প্রধান আছেন তিনিও নৌকা মার্কায় নির্বাচন করেছেন, আলাদা দল থাকার কি আর কোনো যৌক্তিকতা আছে? তাদের তো আলাদা কোনো কর্মসূচি, আলাদা কোনো অস্তিত্ব, আলাদা কোনো কিছুই নেই, আসলে পুরোপুরি বিলীন হয়ে গেছে। না, এই প্রশ্নের উত্তর যারা নেতৃত্ব করছেন তারা দেবেন। দল করার প্রয়োজনীয়তা আছে কিনা বিভিন্ন সময় আমরা দেখেছি, যারা মূল দলের নেতৃত্ব করেন অনেক সময় কিন্তু তারা বলে থাকেন যে আপনাদের সাইনবোর্ড বদলিয়ে আপনারা চলে আসেন। এটাও কিন্তু অনেক সময় বলতে শোনা যায় মূল নেতৃত্ব দানকারী দলের শীর্ষ নেতৃত্ব থেকে। তবে তারা করবেন কি করবেন না সেটি কিন্তু কিন্তু একটি কথা হলো যে আপনি যেটা বললেন যে অনেককে দেওয়া হয়নি, জোটের শরিকদেরকে দেওয়া হয়নি, এটি যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং এই প্রথম কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দলগতভাবে দলীয় প্রতীকে হচ্ছে, সেই কারণের জন্য হয়তো এই স্থানীয় সরকারের এখানে
জোটগতভাবে এটি হয়তো তারা ওইভাবে চিন্তা করেননি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার জনক বলছেন চৌধুরী, কিন্তু আমি পরে যখন আবার মানে আপনি বলবেন তখন নিশ্চয়ই একটু আমরা এটাও শুনতে চাইবো যে সংসদীয় নির্বাচন যদি এটি হতো তো তবে কি তাদের ভোটের প্রয়োজন হতো কিনা। আমি জনাব আসিফ নজরুলের কাছে আসতে চাই। জনাব আসিফ নজরুল, আপনার কি মতামত এই দলগুলো ছোট যে শরিকগুলি বড় শরিকের সাথে থেকে আসলে কি পায়? ছোট শরিকরা তো অনেক কিছু পায়, যেমন ধরেন দিলীপ বড়ুয়া উনি মন্ত্রী হয়েছে, উনার তো কোনোদিন এমপি হওয়ার কথা না, উনি যে পলিটিক্স করেন। হাসানুল হক ইনুর তো আপনার এমপি হওয়ার কথা না, মন্ত্রী হওয়ার কথা না। রাশেদ খান মেননেরও মন্ত্রী হওয়ার কথা না নর্মাল সিচুয়েশনে, যদি উনারা জোটবদ্ধ না থাকতো। তো এখন আপনার উনাদের পার্সোনাল লাভ হয়, উনাদের মাধ্যমে উনাদের দলের উপরিভাগের যারা নেতৃত্ব আছে তাদের লাভ হয়। আবার আপনি যদি বলেন আওয়ামী লীগের কি লাভ হয়, এখন আপনার উনারা যখন মন্ত্রিত্ব পান বা এমপি পান, উনারা যেই তীব্র ভাষায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন, এটা আওয়ামী লীগ জন্ম থেকে করে যারা, তারাও ওইভাবে করে না। তো ওই লিপ সার্ভিসটা পায় একটা অন্য দলের একটা মন্ত্রী এসে যখন একদম বিএনপিকে তুলোধনা করে দিচ্ছে, তখন আওয়ামী লীগের জন্য একটা দেখানো একটা খুব মানে পাবলিক প্রোফাইলিং এর জন্য যে অন্য একজন বিএনপির এই জিনিসগুলোকে এক্সপোজ করছে। আবার বিএনপির যে শরিক কম্পোনেন্টটা এটা একটু ডিফারেন্ট। আওয়ামী লীগের যারা শরিক আছে তাদের সাথে তার শক্তির পার্থক্য বিশাল, ডিসপ্রপোর্শনেট, এরা কেউ শরিক হওয়ার যোগ্য না শক্তিমত্তার বিচারে। আবার বিএনপি যে শরিক আছে তার মধ্যে একটা দল আছে আবার শক্তিমত্তার বিচারে কিছুটা কম্পেয়ারেবল, জামাত, কিন্তু আদর্শিক বিচারে অত্যন্ত বর্জনীয় একটা দল। ফলে এই দুইটা কম্পোজিশন এক না। আর বিএনপির জোটে আপনার অন্য যে ক্ষুদ্র দলগুলো আছে, এগুলি তো অনেকগুলা দল হচ্ছে বিএনপির অফশুট। যেমন আপনি যদি এলডিপির কথা বলেন, এমনকি আপনি যদি জাতীয় পার্টির একাংশের কথা বলেন, আপনি যদি অরিজিন খুঁজেন দেখবেন যেটা কোনো ক্ষুদ্র কারণে ভেঙে হয়েছে। জনাব ডক্টর চক্ষু চিকিৎসক ডক্টর মতিন, উনার একটা জাতীয় পার্টি ছিল, উনি তো বিএনপি ছিল। কর্নেল অলি তো বিএনপি ছিল। তো এখন আপনার জোটবদ্ধ রাজনীতি, আমার মনে হয় কি আপনার সাথে আমি একমত, এরশাদ বিরোধী আন্দোলনের সময় জোটের সঙ্গীদের যে ভয়েস ছিল, এমনকি আপনার জোটের ভেতরের রিলেশনের মধ্যে যেই ছোট ছোট দলগুলা তারা যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, এটা এখন আর নাই। কারণ ছোট যারা শরিক আছে জোটের, বিশেষ করে আওয়ামী লীগের যারা ছোট শরিক আছে, তারা এমনভাবে বিলীন হয়ে গেছে, যেমন আপনি দেখবেন যে ওই ছোট ছোট জোটের নেতারা তারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ। এমনকি কখনো কখনো আমার কাছে মনে হয় তারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার চেয়েও বেশি আওয়ামী লীগ। অথচ আপনি যদি অতীত খুঁজেন দেখা যাবে তাদের অনেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে। যখন এই ধরনের যখন আদর্শিক বৈকল্য দেখা যায়, তখন মনে হয়, তখন আপনার মনে এই প্রশ্ন জাগে যে তোমার আর আলাদা দলের দরকার কি? তুমি একসময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে এত কথা বলেছো, এখন বলছো সবকিছুই অসাধারণ ছিল এবং অন্য দলকে আওয়ামী লীগের মাউথপিস হিসাবে ব্যবহার করতে দিচ্ছ নিজেকে, তোমার আলাদা দলের দরকার কি? এই প্রশ্ন ভ্যালিড। এবং আবার অন্য দিক থেকে দেখলে বিএনপিতে আমি মনে করি, আমি এখনো বলে যাই, আমি মনে করি বিএনপির জন্য বিরাট মিস্টেক জামাতের সাথে এই পর্যায়ে পর্যন্ত রিলেশন রাখা। জামাত প্রসঙ্গ বাদে অন্যান্য ছোট দলগুলো যদি আমি মনে করি বিএনপির আরো উদারভাবে অন্যান্য দলকে অ্যাকোমোডেট করে, বিশেষ করে যারা বিএনপি থেকে বেরিয়ে গেছে তাদের নিজের দলে নিয়ে আসা উচিত ছিল। এখানে আপনার ওই জোটবদ্ধ রাজনীতির গ্ল্যামার বলেন, অ্যাকসেপ্টেবিলিটি বলেন, সেটা আগের মতো আর নাই। আমি জনাব হায়দার আকবর খান রণ, আপনাকে আমি একটি উদ্ধৃতি শোনাতে চাই। সেটি হচ্ছে যে আমাদের জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল কিনু বলছেন, বাংলাদেশে যে সকল বামপন্থী সমাজতান্ত্রিক শক্তি আছে তাদের অনুধাবন করতে হবে। দেশটা যখন জাতিগতভাবে বিপদে থাকে তখন আপনারা একলা চলনীতির স্লোগান দিচ্ছেন, দেশ যখন জঙ্গিবাদী আক্রমণের মুখে তখন একলা চলনীতি শুধু আন্দোলনকে ক্ষতিগ্রস্তই করে না, আমাদের শত্রু জঙ্গিবাদকেও পরোক্ষভাবে সাহায্য করছেন। তা এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সরকারে থাকলে যে বক্তব্য দিতেই হবে তাকে জাস্টিফাই করার জন্য, এর সঙ্গে একমত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি মনে করি যে জঙ্গিবাদকে প্রতিহত করার জন্য একটা জাতীয় ঐক্য দরকার, এমনকি বিএনপি শহর, জামাতকে বাদ দিয়ে অফকোর্স আর এই করা দরকার। সেটা গেল একটা দিক। আর মুক্তিযুদ্ধের চেতনা যদি বলা হয়, বিএনপি তো নাই, এমনকি আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনার থেকে আজকে অনেক অনেক বিচ্যুত হয়েছে। কারণ মুক্তিযুদ্ধ চেতনার দুটো বড় ভিত্তি, একটা হচ্ছে গণতন্ত্র, এই গত নির্বাচনের পর এবং তারপরে আরো বেশি করে এই যে মেয়র নির্বাচন হলো, তারপরে দেখা গেল যে নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে। গণতন্ত্রের একটা মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, তাহলে তাকে আমরা গণতন্ত্র অলরেডি কবরে দেওয়া হয়ে গেছে। সমাজতন্ত্র হাসির ব্যাপার হয়ে যায় যদি সমাজতন্ত্র আমাদের কি বলে অন্যতম চেতনা, হ্যাঁ অন্যতম স্তম্ভ, এরা কি সমাজতন্ত্রে বিশ্বাস করে? একটা নিকৃষ্ট ধরনের মানে ধনবাদী ব্যবস্থা
তাও লুটের ধনবাদী ব্যবস্থাকে হচ্ছে সংস্থান তারা মুখে বলেও না। যারা তো আমাদের তাহলে- সংবিধান তাহলে- প্রণয়ন করেছিলেন তারা কি বুঝে গণতন্ত্র সমাজতন্ত্র দুটি একসঙ্গে রেখেছিলেন নাকি শুধু এটি বাদ কি বাদ? আসলে গণতন্ত্র না, এবং সমাজতন্ত্র তখন- একসাথে চলার মানে পরিকল্পনা কেন কি উঠবে না? ছিল? মানে চলতে পারে কিন্তু তারা কি এটি মিন করেছিলেন কিনা? মানে মেন করেছিল। না, হ্যাঁ, মিন আমার মনে করেছিলেন? হয় মিন হ্যাঁ, করেছিলেন। এটা নিয়ে অনেক মিন করেছিলেন। debate ছিল, আমি পরে জি, বলবো। আচ্ছা। এবং সেদিনকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এবং 71-এর মুক্তিযুদ্ধের যে উত্তাপ, জি। সেইগুলোর কারণে এটা এসেছিল। আর ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতা একই, না। ধর্মনিরপেক্ষতা আসতেই হবে, কারণ হচ্ছে পাকিস্তানের ভাবাদর্শকে খণ্ডন করেই মুক্তিযুদ্ধটা হয়েছে। জি। পাকিস্তানের ভাবাদর্শটা ছিল দ্বিজাতি দ্বিজাতি তত্ত্ব। তত্ত্ব। জি। তো ফলে আমাদের যে জাতীয়তাবাদ, তার মধ্যে মানে সব দেশের জাতীয়তাবাদে ধর্মনিরপেক্ষতার কথা আসার কোনো প্রয়োজন নাই। এমনকি গণতন্ত্র হলে ধর্মনিরপেক্ষতা আনা এমনি কোনো প্রয়োজন এমনি নাই। কোনো প্রয়োজন নাই। সমাজতন্ত্র হলে তো কোনো কিছুরই দরকার নাই অন্য Right. কিছু বলার। এখানে বিশেষ করে বলার কারণটা হচ্ছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, যুদ্ধ করেছি, সেটা হচ্ছে পাকিস্তানি ভাবাদর্শকে খণ্ডন করেই। সেজন্য ধর্মনিরপেক্ষতার কথাটা বিশেষভাবে উল্লেখ করাটা প্রয়োজন ছিল এবং যথার্থভাবে। আমি জনাব ইকবাল সোবহান চৌধুরীকে যদি বলতে চাই যে আমরা যদি হায়দার আকবর খান রণকে সামারাইজ করি, তাহলে আমরা দেখবো যে যদি আমরা আমাদের সংবিধানের 4 নীতি যার উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছিল, তার 4টি নীতি থেকে এখন আসলে আওয়ামী লীগ অনেকখানি দূরে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আপনি কি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন? যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে আমাকে রণভাইয়ের মতামত, জি। তার যে স্বাধীন মতামত, সেটিকে আমি তার সাথে একমত না হলেও তার এই স্বাধীন মতামত দেওয়ার অধিকারকে আমি সংরক্ষণ করতে চাই। আচ্ছা। তবে তিনি যেভাবে মূল্যায়ন করেছেন, আমার মনে হয় সেভাবে মূল্যায়নটা সঠিক নয়। কারণ গণতন্ত্র যদি না থাকে তাহলে রাজনৈতিক দলগুলো এদেশে কিভাবে কাজ করছে? করছে না তো, এমনকি- অনেক হামলা, অনেক মামলা, অনেক সেটা তো আমাদের দেশের নিয়মতান্ত্রিক রাজনীতি রাজনীতি, করতে পারছে না আমাদের তো। যদি বলেন আমাদের দেশের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মূলে যদি আপনি না যান তাহলে এই ধরনের রাজনীতি কিন্তু আসবে। আচ্ছা। যেখানে সুস্থ রাজনীতির পরিবর্তে দুর্নীতিগ্রস্ত রাজনীতি হয়েছে, বা আমরা বলি যে সন্ত্রাসবাদ আমাদের রাজনীতিক যে কালচার, সেই কালচারকে অনেকটা কুরে কুরে খাচ্ছে। যেখানে আজকে দেখুন যে এই আমাদের বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, জি। সেটা যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখবেন সেই সময়ে যে রাজনীতি তারা করতেন, তিনি এবং তার সমসাময়িক যারা নেতা ছিলেন তারা করতেন, তার থেকে কিন্তু আমাদের এখনকার আওয়ামী দেশের লীগ নেতারা রাজনীতি, সেরকম করেন আমি না। আওয়ামী লীগ নয়, আমি না, মানে শুধু আওয়ামী লীগ নেতারা বলবো না। মোটেই করেন না, আমি আওয়ামী লীগ অন্যরাও বলবো করেন না, না। কেউই করেননি। এটার মূল কারণটি হলো একটি, 1975 সালে যখন আমাদের গণতন্ত্রকে এবং সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করে, জাতির পিতাকে হত্যা করে এদেশে যে রাজনীতি ধারা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এবং বলা হচ্ছে যে তখন গণতন্ত্রকে বা বহুমতকে আবার পুনরুদ্ধার করা হয়েছে, ক্ষমতা না, ইকবাল ভাই, আমরা বেআইনিভাবে নিয়ে। যদি সরাসরি কথাটাতে আসি, আমাদের এটা বিরতিও নিতে হবে। বিরতির পর না, ফিরে এসে আপনি এক সরাসরি- লাইনে বলবেন যে মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশ এখন আসলে গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র আছে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ দেশ, বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা যেভাবে দেশ স্বাধীন করেছিলাম সেরকম ভাবে আছে? না, আপনি যদি সেটা বলেন তাহলে এই পরিবর্তনটা কারা করেছিল? না, যারাই করুক, এখন আছে কিনা? না, আজকে যখন পরিবর্তন, এখানে সমাজতন্ত্র ছিল, এখানে ধর্মনিরপেক্ষতা ছিল, কারা এর পরিবর্তন করেছে? যারা আজকে অনেকেই গণতন্ত্রের কথা বলে, যারাই পরিবর্তন করেছিল তারা কি এত শক্তিশালী যে আপনারা থাকা সত্ত্বেও সেই পরিবর্তন আবার পরিবর্তন না, করতে পারছেন না? 75-এর পর থেকে তো 96 পর্যন্ত তারাই তো ক্ষমতায় ছিল, এবং তারাই তো এই সংবিধান পরিবর্তন করেছে, এবং আরো অনেক কিছু করেছে। এখনো কিন্তু সেই ধারক বাহক দলটাই কিন্তু এখনো কিন্তু গণতন্ত্র নাই বলে বা ধর্মনিরপেক্ষতা উপরে আঘাত আনার চেষ্টা করছেন, এই কথাগুলো কিন্তু তারাই বলছেন। তারা বলছেন বটে, আবার আমরাও বলছি কিছুটা। এখন আমরা আসলে তাদের মুখপাত্র নই। যাই হোক, জনাব আসিফ নজরুল, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে এই ব্যাপারে আপনি মন্তব্য করবেন আমি বলছিলেন, কিন্তু আমি আপনাকে এর সাথে একটু যুক্ত একটি প্রশ্ন করতে চাই যে নির্বাচন কমিশন কাজকে অক্ষম নতজানু বলছেন বিএনপির মুখপাত্র, আবার নির্বাচনের অংশও নিচ্ছে বিএনপি। দুটিকে আপনি একটি দ্বৈত অবস্থান দেখেন কিনা সে ব্যাপারেও যদি আপনি একটা মন্তব্য করেন, যে এই নির্বাচন কমিশনকে অক্ষম নতজানু সরকার আজ্ঞাবহ বলছে, তার অধীনে আবার নির্বাচন করাটিকেও। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
কমিশনকে অক্ষম, নতজানু, সরকার আজ্ঞাবহ বলছে, তার অধীনে আবার নির্বাচন করাটিকেও। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের অধ্যাপক আসিফ নজরুল। আপনার কাছে যেটি যেটি জনাব ইকবাল সোবহান চৌধুরী বলছেন সেই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছিলাম। অন্যদিকে আমরা এটিও জানতে চাইছিলাম যে নির্বাচন কমিশনকে অক্ষম, নতজানু, আজ্ঞাবহ বলার পরও নির্বাচন অংশ নেয় একটি ডাবল স্ট্যান্ডার্ড নাকি? আমি প্রথম প্রসঙ্গটা কথা বলি, আমার খুব প্রিয় প্রসঙ্গ, এবং ইকবাল ভাইও কথা শুরু করেছিল এটা বলে স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমার কাছে এর চেয়ে বিভ্রান্তিকর এবং অসত্য বিভাজন পৃথিবীর পলিটিক্সে খুব কমই হয়েছে বলে ধারণা। কারণ আমি প্রথমে স্ট্রংলি আমাদের বুঝতে হবে আমাদের স্বাধীনতার পক্ষের চেতনাটা কি। এটা রণভাই কারেক্টলি বলেছে, এটা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র বলতে আমাদের সংবিধানে এমফ্যাটিক্যালি বুঝিয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। জনগণ যাতে চায় সে ক্ষমতায়। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে শুরু করেছিলাম যে আমরা, তার মূল কারণ ছিল এটা। আমাদেরকে বঙ্গবন্ধু ইলেকশনে জিতেছিল, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হয় নাই। সেকেন্ড হচ্ছে সমাজতন্ত্রের কথা আপনি বলেছেন, তো সমাজতন্ত্র আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা রাজনৈতিক অর্থে সমাজতন্ত্র না, এটা অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে। যেমন সম্পদের সুষম বন্টন, জাতীয়করণ করা হবে, দুর্নীতি করা হবে না, সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, এখানে সম্পদের সুষম বন্টন আছে? এখানে কি ট্রু ডেমোক্রেসি আছে? আপনি যদি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, ট্রু ধর্মনিরপেক্ষতা আছে, তাহলে ইসলাম রাষ্ট্র ধর্ম কেন? ঠিক না? এখন ইকবাল ভাই বলতে পারে এগুলি বিএনপি পিরিয়ডে লিখেছে, ফাইন, তা আপনাদের তো 2/3 মেজরিটি ছিল, আপনার রাষ্ট্রধর্ম ইসলাম রাখছেন কেন? ঠিক না? এটা তো কোনো ইয়ে হতে পারে না, কোনো উত্তর তো নাই এটা। তো আমার কাছে মনে হয় কি, যারা মুক্তিযুদ্ধের চেতনার খুব ন্যারো ব্যাখ্যা দেয়, যুদ্ধ অপরাধীদের বিচার আপনি কতটুকু সমর্থন করছেন এটার ভিত্তিতে আপনারা এটা না বলে বলেন যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষ বিপক্ষ শক্তিতে দেশ বিভক্ত, তাহলে আমি রাজি আছি। কিন্তু আপনি যদি বলেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ বিপক্ষ, আমি রণভাইয়ের সাথে 100% একমত। মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো সবাই সরে আসছে। এখানে পক্ষ যদি হয়, তাহলে আপনি আপনার সরকার যদি দুর্নীতি না করে, দলীয়করণ না করে, নেপোটিজম না করে, ট্রু ইলেকশন দেয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেয়, মত প্রকাশের স্বাধীনতা দেয়, তখন আপনি আমি একটি প্রশ্ন করতে পারি। আপনি বলছিলেন যে স্বাধীনতার চেতনা নিয়ে যে বিভাজনটি রাজনীতিতে ইয়ে করা হচ্ছে সেটি সবচেয়ে অসত্য বিভাজন। আপনি কি আমাদের রাজনীতিতে আরেকটি বিষয় নিয়ে যে বিভাজন করা হয়েছে সেটা হচ্ছে ধর্ম নিয়ে, অবশ্যই সেটিকে অসত্য বলবেন কিনা? নির্বাচনের আগে যে অসত্য বলবো, আবার আপনাকে বলি অবশ্যই অসত্য বলবো। আমি তো থ্যাংক ইউ, আপনি প্রসঙ্গটা তুলেছেন। বাংলাদেশে দুইটা কৃত্রিম বিভাজন আছে, একটা সুযোগ নেয় আওয়ামী লীগ, একটা সুযোগ নেয় বিএনপি। বিএনপি সুযোগ নেয় ধর্মের। আপনি বিএনপি নেত্রী বলেন আর বিএনপির পার্টি অ্যান্ড র্যাঙ্ক বলেন, উনারা ধর্মের পক্ষে, আওয়ামী লীগের লোক ধর্মের পক্ষে না। এটা চরম এটা আওয়ামী লীগের বিএনপির পক্ষ থেকে একটা চরম বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয় তারা ক্ষমতায় থাকলে। আমি মনে করি বাংলাদেশের সচেতন প্রতিটা মানুষের উচিত আওয়ামী লীগ এবং বিএনপির এই পলিটিক্সটাকে উন্মোচন করা, যে বিএনপি ধর্মের নামে যে পলিটিক্স করে এবং দেখানোর চেষ্টা করে আওয়ামী লীগ হচ্ছে ধর্মবিরোধী, এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্সের মতো, পলিটিক্যাল ক্রিমিনাল অফেন্স। আওয়ামী লীগ হচ্ছে দেখানোর চেষ্টা করে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের, এমনকি রণভাইরাও মুক্তিযুদ্ধের বিপক্ষের, ওনাদের সাথে নাই দেখে। এটাও একটা চরম বিকৃত এবং অসত্য বিভ্রান্তিকর প্রচারণা। এই দুই প্রচারণা থেকে বাংলাদেশ যেদিন বেরোয় আসবে, যেদিন বাংলাদেশে পলিটিক্যাল ডিসকোর্সের ইয়ে হবে পারফরমেন্স ভিত্তিক, আপনি কি উন্নয়ন করছেন, আপনার ভাগ্য কতটুকু উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ভাগ্য কতটুকু উন্নয়ন হয়েছে। আপনি চিন্তা করেন, এটা একটা শহর, যেই শহরে আপনার 10 মিনিটের পথ যেতে লাগে 1 ঘন্টা, 10 মিনিটের পথ যেতে, একটা রাজধানী শহর, সারা পৃথিবীতে সবচেয়ে অবাসযোগ্য শহরগুলোর একটা। আমাদের এই শহরের চারপাশে যে নদীগুলো আছে সেগুলোকে আমরা ড্রেন বানিয়ে রেখেছি। তারপর আমরা বলি ওনারা অসাধারণ নেত্রী, অসাধারণ প্রধানমন্ত্রী, ওনারা মুক্তিযুদ্ধের চেতনা বেশি, মানুষের মুক্তিতে বিশ্বাসী। এই শোনেন, এই বাস্তব ইস্যুগুলাকে ওনারা আনতে দেন না দেখেই ধর্ম এবং চেতনার নামে এসব কথা বলেন, এটা আমি অনেস্টলি বিশ্বাস করি। আসিফ ভাই, আমাদের একজন দর্শক প্রশ্ন করছেন, জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার পর জামায়াতে ইসলামের লোকজনকে দলের শীর্ষ পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায়ে বসানোর পর মানে এটি বলার আর কোনো সুযোগ থাকে কিনা যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের আসলে একটি শক্তি আসলে এক্সিস্ট করে? আপনি যদি বলেন জামাতকে প্রশ্রয় দেওয়া স্বাধীনতার চেতনার একটা বিরাট কম্পোনেন্ট, কিন্তু একমাত্র কম্পোনেন্ট না, এবং স্বাধীনতার চেতনার অন্য কম্পোনেন্টগুলির ব্যাপারে আপনি এখানে কম্পোনেন্ট আছে 10-12টা। একটা কম্পোনেন্টে আওয়ামী লীগ বিএনপির চেয়ে এগানো স্বাধীনতার সপক্ষে শক্তির ক্রাইটেরিয়াতে, কারণ আওয়ামী লীগ কখনো জামাতের সাথে এইভাবে মিশে যায় না, ঠিক আছে? বাট আপনি অন্য কম্পোনেন্টগুলো ইগনোর করবেন কেন? অন্য কম্পোনেন্টগুলো ইগনোর করার কোনো সুযোগই নাই। মুক্তিযুদ্ধ চলাকালে কি জামাতের সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে না যাবে এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ রিক্রুটমেন্ট হয়েছে? এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসির জন্য, সম্পদের সুষম বন্টনের জন্য। আর আপনি যেটা বললেন নির্বাচন কমিশনকে নতজানু বলে নির্বাচনে অংশ নেওয়া,
এটা অতীতে বাংলাদেশে হয়েছে। আপনার যখন আপনার এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়া হয়েছে তখনও আপনার নির্বাচন কমিশন সম্পর্কে প্রচুর কমপ্লেইন ছিল। এখন অবস্থা দাঁড়িয়েছে, আমি যেটুকু বুঝি পলিটিক্যাল অবজারভার হিসাবে, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে দল রক্ষা করার প্রয়োজনে। এমন কতগুলা ব্লান্ডার তারা করেছে এই গত ইলেকশন কেন্দ্রিক ইস্যুতে, এখানে তারা নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা রাখার কোনো কারণ নাই। আমি মনে করি না নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কারণ আছে। তারপরও তারা দল রক্ষার জন্য হলেও হয়তো ইলেকশনে অংশ নিচ্ছে, এর আমার দূর থেকে দেখে ধারণা। আমি একটু জি অবশ্যই জনাব ইকবাল চৌধুরী আপনি বলবেন। আপনি আমরা কি একটু রণভাইকে শুনে নিব? রণভাইকে একটা অন্য প্রসঙ্গে, বর্তমান সরকারের সময় বর্তমান নির্বাচন কমিশন অধীনে ঢাকা সিটি কর্পোরেশনের নির্দলীয় নির্বাচনে প্রার্থী সমর্থন দিয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এই দলীয় মনোনয়ন প্রতীকের পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? না, প্রথম কথা হচ্ছে দলীয় মানে মার্কায় নির্বাচনটা কথা কিন্তু আমরা আগেও বলেছি। রাইট, আপনারা বলছেন। আমরা বলেছি। জি, আপনারা বলেছেন। তবে কথা হচ্ছে কি, এইখানে যে আমরা যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে যে মানে দলীয় নির্বাচন মার্কাতে হওয়াতে যে কারচুপির ব্যাপক রকম সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, যেটা আমরা পৌরসভা নির্বাচনে দেখলাম। পৌর না, কি বলে, না না, কর্পোরেশন, হ্যাঁ উপজেলা। এটা আগের দিন ভোট হয়ে গেছে। আমার নিজের অভিজ্ঞতা, আমি ধানমন্ডিতে ভোট দিতে গেছি। আমি গেলাম, একটু দোতলায় উঠলাম, তারপরে একটা লোক নাই, 10টা 10:30 দিকে হবে, একটা লোক নাই। কর্পোরেশন ইলেকশনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা তারপরে নেমে আসলাম, আধা ঘন্টার মধ্যে একটা প্রথম যে রুমে ঢুকলাম, যেখানে আমার দেওয়ার কথা, সেখানে বলে দেখি সিল মারছে। আমাকে দেখে বলে কি যে পাশের রুমে যান। তো সেখানে গেলাম, কোথাও লুকিয়ে টুকিয়ে পড়লো কেউ। তা আমি ভোট টোট দিয়ে চলে আসলাম, একটা লোকেরও দেখা পাইনি। ইফ দ্যাট ইজ দ্য ইলেকশন। এবং সেটা দিয়ে আমরাও কিন্তু এই নির্বাচন কমিশন সম্পর্কে বলেছি, আজ্ঞাবহ ইত্যাদি ইত্যাদি বলেছি। কারণও আছে, এরশাদকে নিয়ে যে খেলাটা খেললো, এই সমস্ত কারণ। তার সত্ত্বেও আমরা, যেমন ধরেন আমাদের অন্য অভিযোগ আছে, টাকার খেলা যেখানে হয় সেখানে সুষ্ঠু নির্বাচন হয় না, তারপরে তো আমরা ইলেকশন করি। তা আমরাও ইলেকশন করব। জনাব ইকবাল সোহান চৌধুরী, আপনি অনেকগুলি বিষয়ে কথা বলবেন, আমি একটা কথা একটুখানি বলি, সেটা হচ্ছে যে ধর্মের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বিএনপি যেটা করছে সেটা ক্রিমিনাল অফেন্স। এটা জনাব আসিফ নজরুল বললেন। যেমন ধরেন গণজাগরণ মঞ্চ, খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে এসে পট করে বললো কি এটা নাস্তিকদের মঞ্চ, তারপর তিনি সাপোর্ট দিলেন কাকে? এই হেফাজতে ইসলাম। এখন নারী বিদ্বেষী একজন নারী মহিলা নারী বিদ্বেষী সংগঠনকে তিনি যেভাবে সাপোর্ট দিলেন, তো এইগুলো তো মানে কোন রকম, মানে কি বলবো, এর তো কোনো সহানুভূতি থাকার কোনো জায়গা নেই। আমার মনে হয় অনেকগুলি বিষয় আসছে সামনে। ইকবাল ভাই, আপনি, আমরা একটা বিরতি নিয়ে ফিরি, তাহলে আপনি একটু বলবেন। আমরা একটা প্রশ্নটিও করে রাখি যে আপনি জানেন যে বাংলাদেশের গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিতে সম্প্রতি আপনাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? আপনি নিশ্চয়ই সেটি জানেন যে ইউরোপীয় পার্লামেন্ট এরকম একটা কথা বলেছে যে বাংলাদেশের গণমাধ্যম যাতে পূর্ণ স্বাধীনতা পায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এসব বিষয়ে আপনার মন্তব্য শুনবো। ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব ইকবাল সোহান চৌধুরী অনেকগুলি বিষয় অধ্যাপক আসিফ নজরুল, জনাব হায়দার আকবর খান অবতারণা করেছেন। আমরাও আপনাকে জানতে চাইছিলাম যে উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য, পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে নিতে ইউরোপীয় পার্লামেন্ট আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা, সেই ক্ষেত্রে আপনার মন্তব্য বা পর্যবেক্ষণ কি থাকবে? প্রথমে আমি একটু আসিফ নজরুল, ও খুব স্পষ্ট করে কথা বলে, আমি তাকে পছন্দ করি, থ্যাংক ইউ। কিন্তু একটি জায়গাতে আমি তার এই বক্তব্যটাকে আমি অত্যন্ত স্পষ্ট করেই আমি একটু মূল্যায়নটা ভিন্নভাবে করতে চাই। তিনি বললেন যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে বিভাজন, সেটি অসত্য, কৃত্রিম। আমি তো মনে করি যে মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো বিভাজনই হওয়া উচিত ছিল না। রাইট, অবশ্যই। মুক্তিযুদ্ধ না হলে আমি আজকে এখানে বসতে পারতাম না। এক্স্যাক্টলি। আমি, আমার পিতা যদি না হতো, আমার মা যদি না হতো, তাহলে তো আমি সন্তান হিসাবে মানুষ হয়ে এই পৃথিবীতে আসতে পারতাম না। তো সেখানে আমি সন্তান হয়ে আমি কিভাবে আমার মা বাবা সম্পর্কে আমি বিভাজনের কথা বলবো বা বিভ্রান্তির কথা বলবো? আমি তো মনে করি আমাদের মূল ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার
তাদের কোনো Exactly. অধিকার নেই। মুক্তিযুদ্ধের এই চেতনা এই বিষয়ে কারো তো কারো মত সেই নাই। কারণের জন্য আমি বলছি যে এখানে কোনো বিভাজনের বিষয় নাই, বিভাজনের কোনো এবং যারা বিভাজন করছে তাদের তাদের এই বিভাজনের কথা বললে পরে ওই বিভাজন যারা করছে তাদেরকে মোটামুটি একটি অধিকার দেওয়া হয়, এটা গণতন্ত্র নয়। নাৎসিদেরকে জার্মানিতে কোনো অধিকার দেওয়া হয়নি। আমাদের এখানেও যখন মুক্তিযুদ্ধের পরে সংবিধানে জনাব ইকবাল সোহান চৌধুরী, আমি শুধু যদি মাঝখানে একটু বলি, জনাব আসিফ নজরুল কিন্তু বলছেন যে এই সরকার আসলে বাম মোর্চা যারা মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন তাদের উপরেও কিন্তু খড়গহস্ত। না, সেটা সেই তো- ক্ষেত্রে সেটা তো হলো- না, না, সেটা তো- গণতান্ত্রিক পরিবেশ না, যে না, শুধু না, না। জামাত ইসলামের জন্য নেই, না। শুধু যুদ্ধাপরাধীদের জন্য তা কিন্তু নাই, গণতান্ত্রিক পরিবেশ আরো অনেকের জন্যই না নাই। খালেদ, যেটা অন্য ইস্যুতে অর্থাৎ শাসন ব্যবস্থা জি। বা অন্য ইস্যুতে হয়তো সেখানে কোনো ভিন্নতা হতে পারে, জি। কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ের উপরে তো এই বাম মোর্চার উপরে বা বাম রাজনীতি যারা করে তাদের উপরে কিন্তু সরকারের কোনো আঘাত আসেনি। চেতনার কথা বলছি। আমি চেতনা তো যেটা হচ্ছে সে বলতে মিছিল চাচ্ছি, করতে পারবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একদিকে যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে যারা আছে তারাই আমার দেশের নাগরিক, যারা এর বিরুদ্ধে আছে তাদের বিভাজনকে আমি মানতে প্রস্তুত নই, তারা আমার দেশের শত্রু, আমার স্বাধীনতার শত্রু, এবং সেভাবেই আমি আমার রাজনীতির গতিধারা আমি নির্ধারণ করব। যেমনিভাবে 1972 সালে আমাদের সংবিধানে এই যারা আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, ধর্ম নিয়ে যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করতে চেয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ইকবাল ভাই, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যদি আমরা সম্পদের সমবন্টন, সবার জন্য সমান সুযোগ, সবার জন্য সমান ব্যবস্থা, সেগুলির কথা যদি ধরি এবং আজকের অবস্থা যদি বিবেচনা করি, আমরা দেখছি শীর্ষ পর্যায়ের নেতারা গিয়ে বলে আসছেন যে তোমরা এরকম করে পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখছি। সেই সমান সুযোগ, সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য সবকিছু করা কি সম্ভব? সেই মুক্তিযুদ্ধের চেতনা কি আজকে আমাদের অনেক পেছনে না? সেটা তো হলো আপনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, চেতনায় বিশ্বাস করেন, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, রণভাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। জি। সেখানে এসে আমাদের ভিন্নতা যদি থাকে আমরা সেখানে আলোচনা করতে পারবো, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আর আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করে যদি আপনার সাথে আলোচনা করতে আসি, সেটা কিন্তু গণতন্ত্র হতে পারবে না। কে আমাদের ডিসাইড করবে? চেতনা বিশ্বাস করে যেটা কে ডিসাইড করবে? Decide তো- যেমন বিএনপি যদি বলে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এটা কে ডিসাইড করবে? না, আজকে যখন পাকিস্তান যখন আমার এই যুদ্ধ অপরাধীদের বিচারের উপরে যখন কথা বলছে, তখন তো দেখি যারা এর পক্ষ নিয়ে না, কথা বিএনপির বলে। মুখপাত্র কিন্তু তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিপক্ষে বিএনপির নিয়েছেন। মুখপাত্র আসাদুজ্জামান রিপন কিন্তু কি স্পষ্ট বলেছেন? বলেছেন, না। উনি বলেছেন যে পাকিস্তানের এই ধরনের কথা বলা সেটা তো অন্য জিনিস, কিন্তু পাকিস্তান যখন এই ধরনের কথা আগেও বলেছিল তখনও কিন্তু দলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। আজকেও আমরা মনে করি যে এই জায়গাটাতে এসে আমাদেরকে প্রমাণ করতে ইকবাল হবে। ভাই, আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটি যদি হয় হচ্ছে এরকম, আমরা যদি আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করি তাহলে কি আমরা মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে বিবেচিত হব, না, আমি সে নাকি কথা- আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করি বলেই মুক্তিযুদ্ধের বিরোধী না, আমি হিসেবে কিন্তু বিবেচিত সে হব? কথা বলিনি। আওয়ামী লীগের বিরোধিতা করা বা আওয়ামী লীগের পক্ষ নেওয়া জি। তার মানেই নয় যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নেওয়া। এক্স্যাক্টলি, যদি তাই হয় তাহলে যদি আমরা প্রশ্ন করি- বাংলাদেশের মুক্তিযুদ্ধ এদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এদেশের জন্মের একটি দলিল, ভিত্তি। একটি ভিত্তি, Right. যে দলিলের উপরে আমরা কথা বলি। রাইট। আপনি দেখুন ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তার থেকে যখন 7টি রাজ্য বেরিয়ে গিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, Right. তখন আব্রাহাম লিঙ্কন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের সেখানেও কিন্তু গণতন্ত্র অ্যালাউ করেনি, তারা বলেছিল যে আমরা কনফেডারেশন করতে চাই, কনফেডারেশন অফ আমেরিকা করতে চাই, কিন্তু সেটা তারা অ্যালাউ করেনি। আমাদের এখানেও আজকে যখন আমি দেখি যে এই 1975-এর পর কি হয়েছে, আপনি বলছেন আজকে এই যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সময়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে তাদেরকে সাংবিধানিকভাবে তাদেরকে অবমুক্তি দেওয়া হলো, তাদের বিচার করা যাবে না। সেই ইন্ডিপেন্ডেন্টি অবশ্য উঠে গেছে। না, তবু ইন্ডিপেন্ডেন্ট উঠে গেছে, আপনি Indemnity, তোলেননি। জি। ইন্ডিপেন্ডেন্টি তুলতে হয়েছে কিন্তু আওয়ামী লীগকে এসে, Right. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে Right. 21 বছর পরে এসে। Right. আজকে
44 বছর পরে এই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার কিন্তু এর আগে কেউ করেননি। Right. আজকে প্রধানমন্ত্রী সেক্ষেত্রে আওয়ামী লীগ অবশ্যই ধন্যবাদ পাবে, কিন্তু জনাব ইকবাল সামাদ চৌধুরী, আমাদের সময় কিন্তু একেবারে, যে আওয়ামী লীগ ধন্যবাদ শুধু না, আমরা আওয়ামী লীগকে সব সর্বান্তকরণে এতে আমরা সমর্থন দিয়েছি। আগে আমি সেটাতে আসতে চাইবো, আমি সেখানে বলতে চাইবো, আগে প্রথমে আওয়ামী লীগকে আপনাকে ধরে নিতে হবে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আছে, তারপরে তাদের শাসনের ক্ষেত্রে তাদের কিছু ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটি নিয়ে আলোচনা অবশ্যই হবে। আমরা সেই ভুল ত্রুটি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের সাথে আমি বলবো যে ডায়ালগ করতে হবে, সেখানে কিন্তু আমি একমত হতে পারবো না। জনাব ইকবাল সামাদ চৌধুরী, আমরা কিন্তু সেটাতে আগেই একমত হয়েছিলাম, কারণ জনাব আসিফ নজরুল প্রথম থেকে আসলে বলছিলেন, জনাব হায়দার আকবর খান প্রণব প্রথম থেকে আসলে বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনাটা যারা বিপক্ষে ছিল তাদের সাথে তো তারা একমত হন নাই। যাই হোক, রণ ভাই বলতে চাইছিলেন আমরা কি একটা বিরতি নিয়ে ফিরে এসে তারপর রণ ভাই বলবেন যে জনাব ইকবাল সামাদ চৌধুরী যেগুলি বলছেন সেগুলোর সাথে আপনি একমত কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আছে, সমাজতন্ত্র আছে ইত্যাদি। সেই জায়গায় আজকে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই তারা বিক্রি করেছে। এটুকুই আমার কথা। জনাব আসিফ নজরুল, আপনি কি কোনো কিছু? আমি এক লাইনে বলি, ধরেন আমরা ম্যাট্রিক পরীক্ষা দিই 10টা সাবজেক্টে, এখন মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক ধরেন একটা পরীক্ষা সবগুলো রাজনৈতিক দলের জন্য আছে, ওখানে একটা সাবজেক্টে যুদ্ধ অপরাধীদের বিচার করা, সেখানে আওয়ামী লীগ 100তে 100 পেয়েছে, বিএনপি 100তে 0 পেয়েছে। আর বাকি যে 9টা পরীক্ষা আছে মুক্তিযুদ্ধের চেতনা পরীক্ষা, ওখানে আওয়ামী লীগ যত খারাপ নাম্বার পেয়েছে বিএনপিও তত খারাপ নাম্বার পেয়েছে, দুইটা দলই খুব খারাপ করেছে। এখন একটা পরীক্ষায় ভালো করেছে দেখে আওয়ামী লীগ পুরো বাকি 9টা পরীক্ষা ফেল করার পরও মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র দল হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের আপত্তি। ওই একটা পরীক্ষাতে ডেফিনেটলি আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক ভালো করেছে। ডক্টর আসিফ নজরুল, আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাই, জনাব ইকবাল সামাদ চৌধুরী এই প্রশ্নটির জবাব দিবেন। আমি আগেই করেছিলাম যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিতে সম্প্রতি যে ইউরোপীয় পার্লামেন্ট আহ্বান জানালো বাংলাদেশে, সেই আহ্বানটিকে আপনি যৌক্তিক মনে করেন? আপনি গণমাধ্যমকে, আমি আপনাকে বলি, ক্যাটেগরিক্যালি বলি, দেখেন আমি নাম ধরে বলি আপনাকে, আমি তো সাংবাদিক ছিলাম খালেদ এবং ইকবাল ভাইরা আমাদের অগ্রজ সাংবাদিক, ওনাদের স্নেহ পেয়ে আমরা অনেক কিছু শিখেছি। আমি একদম ক্যাটেগরিক্যালি বলি, দেখেন এর আগে অনেক গভর্নমেন্ট সরকার মানে বিজ্ঞাপন, আমি একটা এক্সাম্পল দিই, এত বড় আলোচনা করতে পারবো না, বিজ্ঞাপনের ব্যাপারে অনেক টেম্পারিং করতে অনেক গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট করেছে, জাতীয় পার্টি করেছে। সোজা কথায় আপনার পত্রিকা যদি সরকার বিরোধী হয় সরকারি বিজ্ঞাপন পাবেন না। দেখেন আমি কিছুদিন যাবত, এই 3-4 মাস যাবত প্রথম আলো এবং ডেইলি স্টারে বড় বড় যে মোবাইল ফোন কোম্পানি আছে, বড় বড় ব্যাংক যে আছে, ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলি বিজ্ঞাপন, আমি প্রথম আলোর গ্রাহক, সারা জীবন ফার্স্ট পেজ জুড়ে থাকতো রবি, গ্রামীণ, এই বড় বড় ব্যাংকের বিজ্ঞাপন, এগুলি কিচ্ছু নাই। এবং আমি অনেক অনলাইন রিপোর্ট দেখেছি এখানে গভর্নমেন্টের এক ধরনের ইন্টারফারেন্স আছে। আমি গভর্নমেন্টের ইন্টারফারেন্স আছে আমি ধরলাম না। আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? বাংলাদেশের সবচেয়ে ওয়েল সার্কুলেটেড পত্রিকাতে, ডেইলি স্টার, প্রথম আলোতে, সবচেয়ে ওয়েল এস্টাবলিশ পত্রিকাতে, এই পত্রিকাগুলোতে হঠাৎ করে একই সাথে সমস্ত মোবাইল ফোন কোম্পানি, সমস্ত ব্যাংক, সমস্ত বড় বড় কর্পোরেশন তারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিল কেন? এটা কি অস্বাভাবিক না? আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, একটি সম্পূরক প্রশ্ন। ধরা যাক বাংলাদেশে সরকার বা সরকারের কেউ ওদেরকে বলেছে বিজ্ঞাপন না দিতে, ওদের কি ঠেকা ওরা বিজ্ঞাপন না দিবে? বাংলাদেশে ব্যবসা করা কি এরকম যে সরকারের কথা আমি ট্যাক্স দিব, আমি মেনে চলবো, তারপর ওরা যা বলবে আমাকে তাই করতে হবে? হ্যাঁ, কেন করতে হবে আমি আপনাকে বলি। নাকি ওই সংস্থাগুলিরও কোনো সমস্যা আছে? ওই সংস্থাগুলোর সমস্যা আছে, ইউ আর রাইট। বাংলাদেশে যে ফিনান্সিয়াল রেগুলেশন এবং রেগুলেটরি বডিগুলো আছে সেখানে মারাত্মক দুর্বলতা রয়েছে। এবং এই কোম্পানিগুলো হোক, বড় বড় প্রতিষ্ঠানগুলো হোক, সবাই আপনার ট্যাক্সেশন ল বা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড লতে তাদের কিছু কিছু ঘাপলা রয়েছে। এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে এখন ক্ষমতাটা আপনার এত স্পষ্টভাবে জোরালোভাবে একটা দলের হাতে চলে গেছে, একটা ভীতিকর, মানে আপনি বলেন না ক্ষমতা কোনো ভারসাম্য নাই, বিরোধী দল নাই, সেরকম সবকিছু মিলে তারা ভীত সন্ত্রস্ত হতে পারে। আমি ইকবাল ভাইকে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন বললাম, আরো অনেক ইন্ডিকেটর আছে। আসিফ ভাই, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। প্রথম আলো, ডেইলি স্টারের মতো একটি পত্রিকা যা আপনি বলছেন যে খুব মানে প্রতিষ্ঠিত, আমরা সবাই জানি যে প্রতিষ্ঠিত, তারাও খোলাখুলি বলতে পারছে না, তাদের সমস্যাটা কি? আপনি তো প্রথম আলো একজন এক্স সাংবাদিক, আপনি বলেন প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা যদি এটা খোলাখুলি বলতে না পারে, তার মানে গণমাধ্যমের স্বাধীনতা কোন জায়গায় চলে গেছে? না, এটা কি গণমাধ্যমের স্বাধীনতা কোন জায়গায় আছে, নাকি প্রথম আলো, ডেইলি স্টারের কিছু না কিছু প্রবলেম আছে? কিছু না কিছু প্রবলেম থাকতে পারে, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে এটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। আপনি যদি ট্যাক্স, রেভিনিউ
ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এসবকে কোন সৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগিয়ে দেন, আপনি তার জীবন হারাম করে দিতে পারবেন। তার মানে- আপনি জানেন আমেরিকাতে সবচেয়ে বড় বড় যে ক্রিমিনাল আছে তাদেরকে যখন ক্রিমিনাল লতে ধরা যেত না, ট্যাক্স লতে ধরা হতো। তার মানে ফলে আপনি যখন সরকার, আপনি যদি ফেয়ার ধরেন, যদি ইন্ডিপেন্ডেন্ট খুব ফেয়ার প্রতিষ্ঠানও হয়, যদি বিএনপি চাইলে- গভর্নমেন্ট কোনোদিন ক্ষমতা এসে চায় যে এদেরকে আমি 12টা বাজায় দিব, এই সমস্ত সংস্থাগুলোকে লাগিয়ে দুদক আওয়ামী লীগ সরকারও 12টা বাজাতে পারে, ইচ্ছা করে। এটা মনে হয় সরকার পারে না, জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনি এর পরিপ্রেক্ষিতে যদি বলতেন যে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে আহ্বান জানালো ইউরোপিয়ান পার্লামেন্ট, সেটিকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? প্রথম প্রশ্ন হলো যে ফিরিয়ে দেবেন কোনটা, যেটা হারিয়ে যায়। তো যেটা হারায়নি সেটা আপনি কি ফিরিয়ে দেবেন? দুই একটি উদাহরণ আছে তো না, দিলেন। এখানে আমি প্রশ্ন তুলতে চাই জি। যে দুই একটি যদি উনি বললেন যে এটি যদি ইন্ডিকেটর হয়ে থাকে জি, যে দৈনিক বেসরকারি বিজ্ঞাপন তাদের, প্রথম আলো এবং স্টারে বিজ্ঞাপন বন্ধ, আমার মনে হয় নিশ্চয়ই আসিফ নজরুলও দেখবেন, আপনারাও, আমিও দেখছি, আপনিও দেখবেন যে সেখানে কিন্তু সরকারি কর্পোরেশন, সরকারি প্রতিষ্ঠানগুলোর বড় বড় এক পাতা বিজ্ঞাপন, মানে অর্থাৎ এই কি বলে ওটার নাম, সাপ্লিমেন্ট, সেগুলো কিন্তু যাচ্ছে। কিন্তু এবং- ইকবাল ভাই, প্রথম আলো টেলিভিশনের জন্য মানে সরকারের বিজ্ঞাপন সবই পাওয়াটা যাচ্ছে। আসলে অসুবিধা, মানে না সুবিধা না না। না, তারা বরং না দিতে পারেন, না, তাদের সেটা হলো অসুবিধা, না, তারা- financial অসুবিধা। তাদের রেট কম, সরকারের সেটা- বিজ্ঞাপনের তারা- রেট কম, তারা- তাদের তো না, আর দর না, কিন্তু আপনি দেখেন যে অনেক কাগজে কিন্তু সেই সাপ্লিমেন্ট যায়নি, কিন্তু প্রথম আলো এবং স্টারে কিন্তু সরকারি সাপ্লিমেন্ট যাচ্ছে এবং তারাও দিচ্ছেন। পয়সা আজকে হয়তো প্রথম পাবেন প্রশ্ন না। হলো, আরেকটি যেটা বলতে চাই, আমি মনে করি যে সেখানে বিজ্ঞাপন যেটিকে মাল্টিন্যাশনাল কোম্পানি বা যাদের কথা বলা হয়েছে, সেটি কিন্তু আমি মনে করি যে তথ্যটা সঠিক নয়। জি। এটি একটি প্রপাগান্ডা হতে পারে। হ্যাঁ। কিন্তু আরেকটি যেটি আপনি নিজে প্রশ্ন তুলেছেন, যদি আজকে না, কেন আপনি তথ্যটি সঠিক নয় বলছেন সেটি বলেন তো। বিজ্ঞাপন নাই তো আমরা কিন্তু আসলে। অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না আসিফ না, ভাই সেই জানেন কথা। বিজ্ঞাপন কিন্তু আপনি অন্য কাগজেও কিন্তু দেখবেন না। আজকে ও, তারা বিজ্ঞাপন দেয়া বন্ধ রেখেছে, তারা যেটা বলতে তারা চাচ্ছেন? এখন অনেক প্রিন্ট কাগজ থেকে, প্রিন্ট মিডিয়া থেকে তারা কিন্তু এখন মূলত চলে আসছে অন্যান্য কাগজ ইকবাল ভাই আছে, ইলেকট্রনিক। কম বেশি হলে আছে। না, আপনি কম বেশি হলে আছে। খেয়াল করে দেখবেন যে ও, মানে এদের আপনি বলতে চাইছেন যে বিজ্ঞাপনগুলো, তারা- এদের বিজ্ঞাপনগুলো। আচ্ছা। আরেকটি কথা আমি আপনাকেই সমর্থন করে বলতে চাই, ধরেন আজকে আপনার বিরুদ্ধে কোনো আঘাত আসছে, তাহলে প্রথম প্রতিবাদটি কে করবেন? আপনি করবেন। আপনি কি প্রতিবাদ করেছেন? আপনি করছেন? যদি সেটা বলা হয় যে আপনি ভয় পাচ্ছেন, আপনি যদি আমার পিছনে না, না, পিস্তল ধরে no, থাকেন, আপনি যদি ভয় আপনি পাচ্ছেন, যদি আমাকে পিছনে না, পিস্তল ঠিক ধরে আছে, থাকেন। তাহলে এখানে বসে যে কথাগুলো আমরা বলছি, আপনার কি পিছনে পিস্তল থাকলেও কি আপনি কেয়ার করে কথাগুলো বলছেন? নিশ্চয়ই না, না। না, যদি মানে প্রথম তাদের আলো, পিছনে যদি প্রথম পিস্তল আলো এবং থাকে। ডেইলি স্টারকে অন্তত এইটুকু অভিযোগ করা বলা যাবে না যে তারা সাহস করে সাংবাদিকতা করছে না, এটা কিন্তু বলা যাবে না। আজকে তারা কিন্তু একটু সাহস কম করে- কম মনে হয় না, আমার। সাহস কম কম, সেটা যদি হয়ে থাকে সেটা আপনার পলিসি হতে পারে, সেটা কিন্তু জানি না, আমার একটু- সেটার জন্য কিন্তু সরকার দায়ী নয়। আরেকটা জিনিস আছে, আমার যে কোনো সরকারি বলুন বা যে কোনো সন্ত্রাসী শক্তি বলুন বা যে কোনো রাজনৈতিক শক্তি বলুন, আমার সাংবাদিকদের উপরে, আমার গণমাধ্যমের স্বাধীনতার উপরে তো আঘাত করার চেষ্টাই করবে। বিশ্ব জুড়ে দেখুন, সেখানেও কিন্তু এগুলো আছে, তারপরে কিন্তু তারা কথা বলছে। আমার স্বাধীনতার জন্য আমাকে কিন্তু লড়তে হবে। আমি অন্যের কাছ থেকে, আমি অন্যের এই কাছ ব্যাপারে থেকে- আমি অবশ্য একসময় একদম একমত যে আমার স্বাধীনতার জন্য আমারই ওদের লড়তে লড়তে হবে। হবে। যেন হায়দার আকবর ঘটনাটা আমাদের একদম শেষ 30 সেকেন্ড যদি আপনি এই ব্যাপারে বলেন, আপনি কি আমাদের গণমাধ্যমকে স্বাধীন দেখেন, গণমাধ্যমকে কার্যকরী দেখেন, নাকি আপনি একটি না, আমি এভাবে দেখি না। জি বরং কতগুলো সম্প্রচারক নিজেরা করার কথা হচ্ছে, তাতে আমরা একটু ভীত শঙ্কিত। মানে আপনি পরবর্তীর জন্য ভীত শঙ্কিত, নাকি এই এখনো পর্যায়ে আপনি এখনো খুব স্বাধীনভাবে, খুব সাহসের সঙ্গে করতে পারছে না বলে আমার কাছে মনে হয়। আমি অবশ্য বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ আপনার সাথে করতে চাই। আমাদের এখানে কোনো কিছু করার ক্ষেত্রে বা কোনো কিছু বলার ক্ষেত্রে আপনার কোনো বাধা বা না, আমি তো বাধা মানি না, আচ্ছা। আমি আলাদা, সবাই তো একরকম না। আসিফ ভাই কি কোনো শেষ আমি কথা বলি, বলবেন? আমাদের বাধাটা হয়েছে কি, ধরেন আমি আপনাকে বলি, এই লাস্ট যে 5 জানুয়ারি ইলেকশন, জি। এরপর থেকে টক শোতে প্রোগ্রাম করতে গেলে যেমন বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলি মেম্বার যারা, তারা খুব উদ্বিগ্ন থাকে, আগে থাকতো না। শেখ হাসিনার দ্বিতীয় আমল ওনার, মানে 2009 সনে উনি ইলেকশনে আসার পর ওনার সরকারের আরো অনেক তীব্র সমালোচনা আমি করেছি, কিন্তু তখন আমার ফ্যামিলি মেম্বার, বন্ধুরা আমাকে নিয়ে ভীত থাকতো না, এখন একটু বেশি ভীত থাকে। এটা আপনাকে অনেস্টলি বললাম, পারসেপশনটা চেঞ্জ হয়েছে। ইকবাল ভাই, আমি শুধু আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, ধরুন এই যে আপনি আলোচনাগুলো করেন, জি
এখানে নিশ্চয়ই আপনারা আলোচনায় যখন আনেন তখন ভিন্ন ভিন্ন মতের জি। বিশেষজ্ঞদেরকে আপনারা আনেন। যেমন ধরেন আজকে এখানে আমি একটা মতের আছি, আমাদের রণভাই একটি মতের আছে, আমাদের আসিফ আছে। এই ধরনের আলোচনায় আজকে এই পর্যন্ত কি আপনার কাছে কোনোদিন কোনো টেলিফোন এসছে যে আপনি এই ধরনের আলোচনা করতে পারবেন না? জনাব ইকবাল সোহান চৌধুরী, জনাব হায়দার আকবর খান রানা, জনাব আসিফ চৌধুরী, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। আমি বলছি আমার কাছে এই ধরনের কোনো টেলিফোন আসে নাই। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।